ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর B.R. আম্বেদকর। আম্বেদকর পুরো নাম হলো ভীমরাও রামজি আম্বেদকর। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার কবে ভারতীয় সংবিধান রচনার দাবিকে স্বীকৃতি দেয়? ব্রিটিশ সরকার ভারতের সংবিধান রচনার দাবিকে স্বীকৃতি দেয় 1940 সালের আগস্ট প্রস্তাবে। আগস্ট প্রস্তাবে, ঠিক আছে, 1940 সালের আগস্ট প্রস্তাবে। ভারতীয় সংবিধান কবে সম্পূর্ণরূপে বলবৎ করা হয়? সম্পূর্ণরূপে বলবৎ করা হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, ঠিক আছে, সম্পূর্ণরূপে বলবৎ হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এ প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে গৃহীত হয়েছিল, ভারতীয় সংবিধান গৃহীত হয় 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা হচ্ছে গৃহীত হয়। কি বললাম? গৃহীত হয়, মানে ভারতের জনগণ কর্তৃক গৃহীত হয়েছিল 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর, আর 1950 সালের 26শে জানুয়ারি এটা কার্যকর হয়েছিল। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে 26শে নভেম্বরকে স্মরণ করার জন্য এই দিনটাকে সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। সংবিধান দিবস হিসাবে পালন করা হয় কবে? না 26শে নভেম্বর, প্রতি বছর এটা পালন করা হয় সংবিধান দিবস হিসাবে, মনে রাখবে। মূল সংবিধানে কতগুলি ধারা ছিল? মূল সংবিধানে 395টি ধারা ছিল, ঠিক আছে, এর সাথে সাথে জানা রাখবে এছাড়াও 22টি অধ্যায় ও 8টি তফসিল, 8টি তফসিল ছিল, ঠিক আছে। তাহলে কি বললাম? 395টি ধারা, 22টি অধ্যায় এবং 8টি তফসিল ছিল। এর সাথে সাথে তোমরা জেনে রাখো বর্তমানে কতগুলি আছে। বর্তমানে 448টি ধারা, 448টি ধারা, 24টি অধ্যায় ও 12টি তফসিল আছে। তাহলে কি বললাম? সংবিধান রচনার সময় ধারা ছিল বা মূল সংবিধানের ধারা ছিল 395টি ধারা, 22টি অধ্যায় ছিল এবং 8টি তফসিল ছিল। বর্তমানে ধারা সংখ্যা হলো প্রায় 448টি, 24টি অধ্যায় আছে এবং 12টি তফসিল আছে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। ডিসেম্বর মনে রাখবে, এটা 1946 সালের বা খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। এই প্রসঙ্গে আরও কতগুলো জিনিস তোমাদের মনে রাখতে হবে। এই যে 1946 সালে 9 ডিসেম্বর প্রথম অধিবেশন হয়, এখানে একজন অস্থায়ী সভাপতি রাখা হয়েছিল, সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা, ঠিক আছে, এ ছিল প্রথম গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি, এটা মনে রাখবে, অস্থায়ী ছিল কিন্তু, অস্থায়ী। পরবর্তীকালে একজন স্থায়ী সভাপতি নিযুক্ত করা হয়, যেটা পরের প্রশ্নেই আছে। স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। তাহলে গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর প্রথম যে অধিবেশন হয়েছিল 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর, সেখানে ডক্টর সচিদানন্দ সিনহাকে একজন অস্থায়ী সভাপতি হিসাবে মনোনীত করা হয়। সংবিধান রচনার সময় কত লাগে? সংবিধান রচনার সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন। কিছু বইয়ে এটা 17 দিনও থাকে, তবে এটা 18 দিন। ওকে, 2 বছর 11 মাস 18 দিন। তারপর
গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে বি.এন. রায়। বি.এন. রায়, মনে রাখবে। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন ডক্টর বি.এন. রায়। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটি, খসড়া কমিটির নাম হলো ড্রাফটিং কমিটি। অনেক সময় খসড়া না বলে তোমাদেরকে দিতে পারে কোশ্চেনে ড্রাফটিং কমিটি। এর সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর। ওকে, এই প্রসঙ্গে তোমরা আরও জেনে রাখো, আরও কয়েকটা কমিটি হয়েছিল, যেমন স্টিয়ারিং কমিটি। স্টিয়ারিং কমিটি, এই দেখো কমিটি বানানটাও মনে রাখবে, এটা কিন্তু স্পেলিং টেস্টে আছে। আমাদের যে স্পেলিং টেস্টের যে ক্লাস আছে তাতে কিন্তু দেওয়া আছে। এই যে কমিটির ক্ষেত্রে ডবল এম হবে, ডবল টি হবে এবং ডবল ই হবে, ঠিক আছে। এই স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কি বললাম? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 10 নম্বর প্রশ্ন, জাতীয় পতাকা সংক্রান্ত অ্যাডহক কমিটির সভাপতি কে ছিলেন? জাতীয় পতাকা সংক্রান্ত অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। জাতীয় পতাকা সংক্রান্ত অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদ জাতীয় পতাকার স্বীকৃতি দেয় কবে? এটা হলো 1947 সালের 22 জুলাই। 22 জুলাই। এবার জাতীয় পতাকা নকশা কে তৈরি করেছিলেন? জাতীয় পতাকার নকশা তৈরি করেন পিংলি ভেঙ্কাইয়া। পিংলি ভেঙ্কাইয়া, ঠিক আছে। এবার জাতীয় পতাকা সংক্রান্ত কয়েকটা জিনিস জেনে নাও। নকশা পিংলি ভেঙ্কাইয়া করছে। জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের যে অনুপাত সেটা হলো 3:2। কি বললাম? 3:2। এবার এই প্রসঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ভারতের কিন্তু প্রথম যে পূর্ণ স্বরাজ্যের গৃহীত হয়েছিল সেটা হচ্ছে 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে। লাহোর অধিবেশনে, ঠিক আছে। তখন তার একটা তিরঙ্গা পতাকা মানে এই গৃহীত হচ্ছে এবং পরের বর্ষ 1930 সাল থেকে ত্রিবর্ণ বিশিষ্ট পতাকা একটা উত্তোলন করে। সেটা কিন্তু ভারতের জাতীয় পতাকা নয়, মনে রাখবে এটা। আর কি বললাম? জাতীয় পতাকার নকশা তৈরি করে পিংলি ভেঙ্কাইয়া। জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভ গৃহীত হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। এবার কয়েকটা জিনিস আরও জেনে রাখো। এই যে অশোক স্তম্ভ, ঠিক আছে, এই অশোক স্তম্ভে কতকগুলো প্রাণীর ছবি দেওয়া আছে, সেগুলো কিন্তু অনেক সময় দেখা যায়। কতগুলো প্রাণীর ছবি দেওয়া আছে? 4 ধরনের প্রাণীর ছবি দেওয়া আছে। 4 ধরনের প্রাণী, ঠিক আছে। 4 ধরনের প্রাণীর ছবি দেওয়া আছে। 4 ধরনের প্রাণী কি কি? এগুলো হচ্ছে সিংহ, ষাঁড়, হাতি এবং ঘোড়া। এবং ঘোড়া, মনে রাখবে এগুলো। এগুলো অনেক সময় দেয়। অশোক স্তম্ভের মধ্যে যে প্রাণীগুলো ছবি আছে সেটা হলো 4 ধরনের প্রাণীর ছবি আছে, সিংহ, ষাঁড়, হাতি এবং ঘোড়া। আর অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসাবে গৃহীত হয় 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। এরপর পরের প্রশ্ন দেখো, এটাও অশোক স্তম্ভ সম্পর্কিত। অশোক স্তম্ভের সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। মুন্ডক উপনিষদ থেকে, কি বললাম? মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে। আর এই সত্যমেব জয়তেটা দেবনগরী হরফে লেখা আছে। কি বললাম? দেবনগরী হরফে লিখিত আছে, ঠিক আছে। দেবনগরী হরফ, এটাও কিন্তু প্রশ্নে আসে। পরবর্তী প্রশ্ন, জাতীয় সঙ্গীত
জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম কবে গৃহীত হয়? ন্যাশনাল অ্যানথেম গৃহীত হয় 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি। ঠিক আছে, ন্যাশনাল অ্যানথেম বা জাতীয় সঙ্গীত গীত হয় 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি। এবার কতগুলো জিনিসের সম্বন্ধে জেনে নাও। জাতীয় সঙ্গীত হলো আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন, এটা রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই জাতীয় সঙ্গীতকে বলা হয় মর্নিং সং, ঠিক আছে, অফ ইন্ডিয়া, মর্নিং সং অফ ইন্ডিয়া, মনে রাখবে এটা। তাহলে জাতীয় সঙ্গীত একে বলা হয় ন্যাশনাল অ্যানথেম, এটা ভালোভাবে মনে রাখবে, অনেক সময় এটা কনফিউজ হয়ে যায়, এই জন্য আমি পরবর্তী প্রশ্নটাও দিয়েছি ন্যাশনাল সং। ন্যাশনাল অ্যানথেম জনগণ মন, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যেটা গৃহীত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে। আর একে ইংরেজিতে বলা হয় মর্নিং সং অফ ইন্ডিয়া। নেক্সট, জাতীয় গান বা ন্যাশনাল সং বন্দে মাতরম, এটা নিশ্চয়ই জানা আছে। আগের দিন আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে যে বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের অন্তর্গত ছিল? এটা হচ্ছে আনন্দমঠ। ঠিক আছে, আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম সংটা পাওয়া যায়। এটার ইংরেজি অনুবাদ কে করেছিলেন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, সেটা হলো শ্রী অরবিন্দ ঘোষ। কি বললাম? আমাদের যে জাতীয় গান বা ন্যাশনাল সং সেটা হলো বন্দে মাতরম। এটা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে এবং এর ইংরেজি অনুবাদ করেন শ্রী অরবিন্দ ঘোষ। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপর চলে আসছি আমাদের জাতীয় জলজ প্রাণী। দেখো, অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ, ঠিক আছে। আর ওয়ান ওয়ার্ডের যে ক্লাসে আমরা এটা নিয়ে বলেছিলাম যে জলজ প্রাণীদেরকে অ্যাকোয়াটিক বলা হয়। জল স্থল দুটো জায়গায় যারা থাকে তাদেরকে বলা হয় অ্যামফিবিয়ান। আবার এই অ্যাকোয়াটিক প্রাণীগুলোকে যেখানে রাখা হয় যে কাঁচের বক্সের মধ্যে, সেটাকে বলা হয় অ্যাকোয়ারিয়াম। এমনকি অ্যাকোয়ারিয়াম স্পেলিংটাও তোমাদেরকে বলেছিলাম স্পেলিং টেস্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো দেখা যাক, আমাদের জাতীয় জলজ প্রাণী হচ্ছে গাঙ্গেটিক ডলফিন। ঠিক আছে, মনে রাখবে এটা। গঙ্গায় যে এক ধরনের ডলফিন বা শুশুক পাওয়া যায় সেগুলো হলো আমাদের জাতীয় জলজ প্রাণী। পরবর্তী প্রশ্ন, এখানে আরও কতগুলো জিনিস তোমাদেরকে বলে দেওয়া যেতে পারে। আমাদের জাতীয় পাখি হলো ময়ূর। জাতীয় পাখি কি বললাম? ময়ূর। ঠিক আছে, জাতীয় বৃক্ষ হলো বট। ঠিক আছে, এটা অনেকের কনফিউশন হয়ে যায়, অশ্বত্থ ধরে নেয়, কিন্তু জাতীয় বৃক্ষ হলো বট। পরবর্তী এতে দেখো, জাতীয় ফুল পদ্ম। ঠিক আছে, এবং জাতীয় পশু হলো বাঘ। এটা কিন্তু সিংহ না, জাতীয় পশু হলো বাঘ। ঠিক আছে, আর বৃক্ষটা হচ্ছে বট গাছ। তাহলে জাতীয় পশু হচ্ছে বাঘ। অনেক সময় এটা কনফিউজ করে দেয় অনেকে, সিংহ বা আদার্স করে দেয়। হ্যাঁ, আর জাতীয় ফল হলো আম। তোমরা কিন্তু এগুলো ভালোভাবে মনে রাখবে, এগুলো অনেক সময় প্রশ্ন দেয়। পরবর্তী প্রশ্ন, সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংবিধান সংশোধন মানে সংবিধান যেটা আমাদের রচিত হয়েছিল, তাতে বললাম প্রথমে ধারা ছিল 395টি, কিন্তু এটা বারবার সংশোধিত হয়েছে এবং নতুন ধারা এডিশনের মাধ্যমে বর্তমানে প্রায় 448টি ধারাতে রয়েছে। তো এই সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। কি বললাম? দক্ষিণ আফ্রিকা থেকে। এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি তোমাদের, আমাদের যে ভারতের সংবিধান, তার বিভিন্ন নীতি বা বিভিন্ন দিকগুলো বিভিন্ন দেশ থেকে অনুপ্রেরণা লাভ করেছিল বা গৃহীত হয়েছিল, তাদের যে ভালো জিনিসগুলো আছে। যেমন আমাদের সংবিধান সংশোধন পদ্ধতি কোথা থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে। জরুরি অবস্থা যেটা
এটা নেওয়া হয়েছিল জার্মানি থেকে। কি বললাম? জার্মানি থেকে। নির্দেশমূলক নীতি, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নির্দেশমূলক নীতি এটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে, ঠিক আছে। নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড থেকে। আমাদের যে প্রস্তাবনা বা বিচার ব্যবস্থা, বিচারকদের অপসারণ, এটাও বলতে পারি অপসারণ, এই সমস্ত কিছু নেওয়া হয়েছে ইউএসএ থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। নেক্সট, মৌলিক দায়িত্ব। মৌলিক দায়িত্ব নেওয়া হয়েছে বা রাশিয়া থেকে। মৌলিক দায়িত্ব নেওয়া হয়েছে রাশিয়া থেকে। তাহলে এই কয়েকটা জিনিস এরকম আরও আছে, যেমন এক নাগরিকত্ব, সংসদীয় রাজনীতি, এগুলো নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। তাহলে মনে রাখবে, সংসদীয় সরকার বা রাজনীতি, এটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। সংসদীয় সরকার, এক নাগরিকত্ব, এগুলো নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। আর আমাদের সংবিধানের বেশিরভাগ অংশটাই 1935 সালের যে ভারত শাসন অ্যাক্ট, সেখান থেকে নেওয়া হয়েছে। এটাও কিন্তু মনে রাখবে। চলে আসি পরের পার্টে। লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কত? লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল হলো 60 মিনিট। 60 মিনিট। এটা হচ্ছে 12টা থেকে 1টা পর্যন্ত, ঠিক আছে। 12টা থেকে 1টা পর্যন্ত এই সময়কে বলা হয় 0 আওয়ার, এটা 60 মিনিট। ভারতীয় সংবিধান অনুসারে কী প্রকার নাগরিকত্ব প্রদান করা হয়? ভারতীয় সংবিধানে এক নাগরিকত্ব প্রদান করা হয়। এক নাগরিকত্ব প্রদান করা হয়, ঠিক আছে। কোন অধিকারটিকে ভারতীয় সংবিধান অনুসারে মৌলিক অধিকার হিসাবে গণ্য করা হয় না? মানে আগে একটা অধিকার মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু এখন সেটাকে মৌলিক অধিকার হিসাবে গণ্য করা হচ্ছে না। সেটা হলো সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার, ঠিক আছে, সম্পত্তির অধিকার। এবার এই প্রসঙ্গে আরও জেনে নাও, 1978 সালে 40তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 300A ধারাতে এখন সাধারণ একটা অধিকার হিসাবে রয়েছে। তাহলে কি বললাম? সম্পত্তির অধিকারকে এখন মৌলিক অধিকার হিসাবে গণ্য করা হয় না। এটা 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 19 নম্বর ধারা থেকে এটাকে 300A নম্বর ধারায় একটা সাধারণ অধিকার হিসাবে রাখা হয়েছে। সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সাথে জড়িত? সংবিধানের 17 নম্বর ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সাথে জড়িত। লোকসভার আসন সংখ্যা কত? লোকসভার আসন সংখ্যা বর্তমানে 543টি। মনে রাখতে হবে 543টি লোকসভায় যে নির্বাচিত হয় তাদের বয়স, মিনিমাম বয়স হতে হবে 25 বছর, ঠিক আছে। লোকসভা হলো আমাদের যে সংসদ, সেটা দুটো কক্ষে অবস্থিত, মানে দুটো কক্ষে বিভক্ত। প্রথম নিম্নকক্ষকে বলা হয় লোকসভা, উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা। লোকসভার সদস্য সংখ্যা 543 জন এবং 2 জন ইঙ্গ ভারতীয়কে আমাদের রাষ্ট্রপতি মনোনীত করতে পারে। এবং লোকসভার সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন। কত বছরের জন্য নির্বাচিত হন? 5 বছরের জন্য। অন্যদিকে এদের বয়স হচ্ছে 25 বছর। রাজ্যসভার ক্ষেত্রে সদস্য সংখ্যা হচ্ছে, রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে 250 জন। কত বললাম? 250 জন। এটা হচ্ছে রাজ্যসভার ক্ষেত্রে। এদের মধ্যে 238 জন নির্বাচিত হন
পরোক্ষভাবে সেটা পরে জানাবো কীভাবে হচ্ছে। আর 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারে। কি বললাম? 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারে। একজন সদস্যকে রাজ্যসভার সদস্য হতে গেলে তার বয়স মিনিমাম 30 বছর হতে হবে। আর এরা 6 বছরের জন্য নির্বাচিত হন। কত বছর বললাম? 6 ইয়ার্স। ভাষার ভিত্তিতে কোন রাজ্য প্রথম গঠিত হয়? ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ এটা হচ্ছে প্রথম গঠিত হয় 1956 খ্রিস্টাব্দে। মনে রাখতে হবে 1956 খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ হলো ভারতের মধ্যে প্রথম রাজ্য যেটা গঠিত হয়েছিল। ভারতীয় সংবিধানের কোন ধারাকে হৃদয় ও আত্মা বা হার্ট অ্যান্ড সোল বলা হয়? এটা হলো 32 নম্বর ধারা। 32 নম্বর ধারা। ঠিক আছে। তথ্য জানার অধিকার, দ্যাট মিন্স ইনফরমেশন অ্যাক্ট, এটা হচ্ছে পাস হয় 2005 সালে। ঠিক আছে, 2005 সালে তথ্য জানার অধিকার পাস হয়। কততম সংবিধান সংশোধনী অনুযায়ী ভোটাধিকার বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? এটা হলো 61তম সংবিধান সংশোধনী, যেটা 1989 সালে পাস হয়। এই 1989 সালে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। কি বললাম? রাজীব গান্ধী। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তর আছে। এটি হলো ত্রিস্তরীয় পঞ্চায়েত। এটা হলো নিচের স্তর। ব্লক স্তরে আছে পঞ্চায়েত সমিতি, আর জেলা স্তরে আছে জেলা পরিষদ। ঠিক আছে, এই হলো 3টি স্তর। এবার আরও জেনে রাখো, ভারতের সংবিধানে 243 থেকে 243-এর ও ধারায় পর্যন্ত পঞ্চায়েত ব্যবস্থার বর্ণনা দেওয়া আছে। আর পৌরসভার বর্ণনা আছে 243-এর পি থেকে জেড পর্যন্ত, বা 243-এর পি থেকে বর্ণনা করা আছে। মনে রাখবে এটা অনেক সময় কোশ্চেন আসে। পৌরসভা কোথায় আছে? 243-এর পি ধারায়। দুটোই 243-এর, তার কতগুলো সাব বা উপধারা আছে। যেমন 243-এর ও পর্যন্ত আছে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা, পি থেকে আছে আমাদের পৌরসভা। ঠিক আছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বা গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা কবে চালু হয়? 1992 খ্রিস্টাব্দে। 1992 খ্রিস্টাব্দে প্রথম চালু হয়েছিল, যেটা হচ্ছে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 73তম সংবিধান সংশোধনী, যেটা কবে হয়েছিল? 1992 সালে। ঠিক আছে, 1992 খ্রিস্টাব্দের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থা বা গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কোথায় পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়? এটা অ্যান্সার হচ্ছে রাজস্থানে। রাজস্থানে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিল। এই প্রসঙ্গে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, 1957 খ্রিস্টাব্দে বলবন্ত রায় কমিটির সুপারিশে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্বন্ধে করা হয়েছিল। 1957 সালে যে বলবন্ত রায় কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটির সুপারিশে পঞ্চায়েত রাজ ব্যবস্থা বা গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাকে সুপারিশ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারায় ভারতীয় ভূখণ্ডের নাম এবং ভূখণ্ড নির্দিষ্ট করা হয়েছে? এটা হলো 1 নম্বর ধারা। ঠিক আছে, 1 নম্বর ধারায় ভারতীয় ভূখণ্ডের নাম ও ভূখণ্ড নির্দিষ্ট করা রয়েছে। ভারতের সংবিধান দিবস কবে পালন হয়? এটা আমি আগেই বলে দিয়েছি, 26শে নভেম্বর। 26শে নভেম্বর, যেদিন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য 26শে নভেম্বর ভারতের সংবিধান দিবস পালন করা হয়। ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কবে গঠিত হয়? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল গঠিত হয়
2010 সালে, কি বললাম, 2010 সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল গঠিত হয়। কোন সংশোধনী অনুযায়ী ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছিল? এটা হলো 2002 সালের 86তম সংবিধান সংশোধনী। এই 86তম সংবিধান সংশোধনী অনুযায়ী 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের শিক্ষার অধিকার 6 ইয়ার্স থেকে 14 ইয়ার্স, যে সর্বশিক্ষা মিশন আছে না, তার আন্ডারে এদের শিক্ষার অধিকার সুনিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়েছিল। সংবিধানে কত নম্বর ধারায় অর্থ বিলের উল্লেখ পাওয়া যায়? সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিলের উল্লেখ রয়েছে। এরপর মনে রাখতে হবে অর্থ বিল শুধুমাত্র কিন্তু সংসদের নিম্নকক্ষ বা লোকসভায় উত্থাপিত করা যায়, অর্থ বিল রাজ্যসভায় কিন্তু উত্থাপিত করা যায় না। সংবিধানের পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশনের উল্লেখ রয়েছে? অর্থ কমিশনের উল্লেখ আছে 280 নম্বর ধারায়। ঠিক আছে, কি বললাম, 280 নম্বর ধারায়। সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক অধিকারের উল্লেখ আছে? সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারের উল্লেখ আছে। তারপরের প্রশ্ন, এখানে কিন্তু কতগুলো ধারা নিয়ে শুধুমাত্র প্রশ্ন দিয়েছি আমি। সংবিধানের কত নম্বর ধারায় সাম্যের অধিকারের উল্লেখ আছে? সাম্যের অধিকার আছে 14 নম্বর থেকে 18 নম্বর ধারায়। কি বললাম, 14 থেকে 18 নম্বর ধারায় রয়েছে সাম্যের অধিকার। পরবর্তী প্রশ্ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার কত থেকে কত নম্বর ধারায় আছে? ধর্মীয় স্বাধীনতা আছে 25 থেকে 28 নম্বর ধারা। মনে রাখবে, ধর্মীয় স্বাধীনতা হলো 25 থেকে 28। আমি এদের সম্বন্ধে ডিটেলসে আর যাচ্ছি না, পরে এদের সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। এখন আপাতত আর্টিকেল নাম্বারগুলো মনে রাখো। সংবিধানের নির্দেশমূলক নীতি উল্লেখ কত নম্বর ধারায় রয়েছে? নির্দেশমূলক নীতি আছে 36 থেকে 51 নম্বর ধারা। ঠিক আছে, মৌলিক কর্তব্য, পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? মৌলিক কর্তব্যের উল্লেখ আছে 51 এর এ নম্বর ধারায়। 51 এ নম্বর ধারায় উল্লেখ আছে, মানে উপধারা হচ্ছে এ। এটা অনেক সময় দেয় পার্ট 4-এ আছে, হ্যাঁ, মনে রাখবে। সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধনের উল্লেখ আছে? এটা হলো 368 নম্বর ধারায়। ঠিক আছে, 368 নম্বর ধারায় উল্লেখ আছে সংবিধান সংশোধনের। পরবর্তী প্রশ্ন, নির্বাচন কমিশন, জানো এখন নির্বাচন আসতে চলেছে, তো নির্বাচন কমিশনের উল্লেখ আছে 324 নম্বর ধারায়। এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট, তোমাদেরকে এই ধারাগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। বেশিরভাগ সময়ে ধারা রিলেটেড কোশ্চেন চলে আসে। এবার 25 নম্বর থেকে 26 নম্বর, 27 নম্বর এইগুলো আসতে পারে, কিন্তু এটা জিনিস মনে রাখবে 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতা। নেক্সট, প্রথমে যেটা ছিল 12 থেকে 35 মৌলিক অধিকার, 36 থেকে 51 নির্দেশমূলক নীতি, বা 51 মৌলিক কর্তব্য। এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। আজ এই পর্যন্তই। তোমরা আমাদের চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবে, যেটা আমাদেরকে দারুণভাবে তোমাদের উপযোগী ক্লাস আনার জন্য হেল্প করবে। আর এই যে প্রশ্নগুলো বা এই রেগুলার ক্লাসগুলো দেওয়া হচ্ছে শুধুমাত্র তোমাদের যে আসন্ন পরীক্ষা, সেই পরীক্ষায় যাতে তোমরা বেনিফিট বা উপকার পেতে পারো। পরবর্তীতে আমরা এই সমস্ত টপিকগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব, এবং আমাদের যে ক্লাসগুলো সেগুলো তাহলে দেখতে থাকো।